মানুষ প্রতারণা করে, একে অপরের বিশ্বাস ভাঙে, আবার নির্লজ্জের মতো সেটাকে জাস্টিফাই করতে যায় এটা সেটা বলে। এই জন্য করেছি, এটা চিন্তা করে করেছি, তুমি কষ্ট পাবে বিধায় তোমাকে জানাইনি। এরকম আরো কত ধরনের মন্তব্য মানুষের মনের ভিতরে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? নতুন বাসাটাতে উঠার পরে ঘরের কাজ যেন শেষই হচ্ছে না। আজকে আপনাদের সাথে ঘর গুছাতে গুছাতে কিছু কথা শেয়ার করব। আমরা মানুষ ইদানিং একে অপরের পিছনে কথা বলাটাই আমাদের এখন মূল কাজ হয়ে গিয়েছে। যে আমার পিছনে আমার কথা বলতিছে, তার পিছনে যে কত মানুষ তার বিরুদ্ধে বলতিছে সেটা কখনো সে চিন্তাই করে না। নিজের অপরাধটাকে ঢেকে দিয়ে অন্যের অপরাধটা প্রকাশ করাই হচ্ছে তার একমাত্র কাজ। আর সবশেষে এমন ভাব নেয় মনে হয় তাদের অপরাধকে আমাদের পয়েন্ট আউট করাটাই মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। তাদের মধ্যে ন্যূনতম অপরাধ বোধটুকুও নাই। তারা এমন ভাবে এসে কথা বলে মনে হয় যেন তারা দুধের ধোয়া তুলসী পাতা, যেন তাদের ভুল বলাটাই আমাদের ভুল। মিথ্যা মিথ্যা অজুহাত দেখায় তাদের দোষগুলোকে ঢেকে রাখার জন্য। ইচ্ছাকৃত অপরাধের কোনো জাস্টিফিকেশন হয় না। যেটা ভুল সেটা ভুল। ভুল করে একটা মানুষের ভুল হতেই পারে, কিন্তু একটা ভুল বারবার রিপিট করা, তার বিশ্বাস ভাঙা, তাকে ঠকানো, এটা আসলে ভুল করে হয় না। ইচ্ছাকৃত ভাবে কোনো মানুষ ভুল করলে সেই ভুলের আসলে কোনো ক্ষমা হয় না। কিন্তু আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ, আমরা তবুও ক্ষমা করে দেই। আপনার জীবনে চলার পথে এমন হাজার হাজার মানুষ থাকবে আপনার লাইফে, যে কিনা সব সময় চাইবে আপনাকে কিভাবে কষ্ট দেওয়া যায়, কিভাবে আপনাকে আঘাত দিয়ে কথা বলবে। আমরা কিন্তু সবকিছুই জানি, সবকিছুই বুঝি। এই মানুষটা আঘাত করতেছে, তারপরও সেই মানুষটার সামনে গেলে তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে হয় কেমন আছেন, কি অবস্থা। কারণ আমি সম্পর্ককে অনেক বেশি ইম্পর্টেন্স দেই। আমি সম্পর্ক কোনোভাবেই ভাঙতে চাই না। আমার কাছে মনে হয় সম্পর্ক ভাঙার থেকে সম্পর্ক গড়াটা অনেক বেশি কঠিন। আমি এটা কখনোই চাইবো না একটা মানুষের সাথে দেখা হলে তার সাথে কথা না বলে মাথা নিচু করে চলে যাব। সেই মানুষটা যদি আমার পরিচিত হয়, আমি যেন তার সাথে কথা বলতে পারি, মাথা উঁচু করে দাঁড়াতে পারি তার সামনে গিয়ে। তার চোখের দিকে তাকালে যেন আমার চোখটা ফেরাতে না হয়। আমি এটা কখনোই চাই না। আমি এটা চাই না আমার পরিচিত মানুষটা আমার সামনে দিয়ে হেঁটে যাবে কিন্তু আমি তার সাথে কথা বলতে পারবো না। আমি চাই সে আমার শত্রু হোক, কিন্তু দেখা হলে যেন তাকে আমি জিজ্ঞাসা করতে পারি তুমি কেমন আছো। মনে মনে হতে পারে তার উপর আমার অনেক রাগ, কিন্তু আমি কখনোই চাই না কারো উপর রাগটাকে সামনে প্রকাশে আনতে। মনে করেন আপনার একজন ফ্রেন্ড যার সাথে আপনি 24টা ঘন্টা আছেন, এমন কিন্তু না তার সাথে 24টা ঘন্টা থাকার পরে তার কোনো কাজ আপনার খারাপ লাগবে না, বা তার কোনো কথাতে আপনার মনে বিন্দু পরিমাণে কষ্ট লাগবে না। আপনিও একটা রক্তে মাংসে গড়া মানুষ, আপনারও খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু আমি মনে প্রাণে যেটা বিশ্বাস করি, আপনি যদি আপনার সম্পর্কটাকে টেকাতে চান তাহলে আপনার চুপ থাকাটাই শ্রেয়। যে কোনো কিছু আপনার চোখের সামনে হলে সেটা যদি আপনি প্রকাশ করতে যান তাহলে ঠিক তখনই ঝামেলাটা বাঁধবে। তাই কখনো কখনো সবকিছু জেনে বুঝেও চুপ থাকাটাই পছন্দ করি। কারণ ওই যে একটাই কারণ, আমি সম্পর্ককে নষ্ট করতে খুব বেশি ভয় পাই। হোক না সে আমার শত্রু বা বন্ধু, এমন কিন্তু একদমই না যে তাকে ছাড়া আমার একদমই চলবে না বা তাকে আমার খুবই প্রয়োজন। আপনারা কিন্তু সকলেই জানেন জীবন কারো জন্য থেমে থাকে না। আপনার একজন খুব কাছের মানুষকে আপনার খুবই প্রয়োজন, সব সময় আপনার তাকে দরকার, কিন্তু সেই মানুষটা না থাকলেও কিন্তু আপনার জীবন থেমে থাকবে না। তাই এমনটা না আমি সম্পর্ক নষ্ট করি না তাকে আমার প্রয়োজন বলে। তার সাথে আমার যতই খারাপ সম্পর্ক হোক না কেন, তাকে মনে মনে আমি যতই ঘৃণা করি না কেন, অনেক বছর পর বা অনেক মাস পর যদি তার সাথে আমার দেখা হয়, আমি যেন তাকে জিজ্ঞাসা করতে পারি চোখে চোখ রেখে তুমি কেমন আছো, বা সে আমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে আমি যেন চোখে চোখ রেখে তাকে বলতে পারি আমি ভালো আছি। সবাইকে নিয়ে এমনটাই ভাবি এবং সবার সাথে এভাবেই চলার চেষ্টা করি। অনেকেই বলে না যে কোনো কিছু খারাপ লাগলে মুখের উপরে জবাব দিবা, কিন্তু সে মুখের উপরে জবাব দেওয়াটা সে কখনোই মেনে নিতে পারবে না। তাই আমার কাছে সবসময় এটাই মনে হয়, কাছের মানুষগুলো বা আশেপাশের মানুষগুলোই হোক না কেন, বন্ধু বান্ধব শত্রু যত বড়ই হোক না কেন, মুখের উপরে জবাব না দিয়ে চুপ করে থাকাটাই ভালো। এতে করে দুইজনের মাঝে কোনো ঝামেলাও সৃষ্টি হবে না, এমনকি শান্তিতেও থাকতে পারবে সবাই। কিন্তু হ্যাঁ, যখন আপনি দেখবেন যে আপনার সাথে একই কাজ বারবার বারবার হচ্ছে, তখন আপনি কোনো কথার জবাব না দিয়ে তার কাছ থেকে চুপচাপ সরে আসুন। এমন ভাবে সরে আসুন যে আপনার সরে আসা দেখে তার মনে হয় যে না, আপনি অনেক রাগ নিয়ে অভিমান নিয়ে সরে গিয়েছেন। আর সবসময় এটা খুঁজে বের করার চেষ্টা করুন যে আপনার দোষটা কোথায় ছিল, আপনি কি অন্যায়টা করেছেন, কোন কথাটাতে সেই মানুষটা কষ্ট পেয়েছে, কোন কথাটাতে আপনি তাকে আঘাত করেছেন। তাহলেই দেখবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন। অন্যের পিছনে অন্যের দোষ খুঁজে বের না করে নিজের অপরাধ, নিজের অন্যায়টা কোথায় ছিল সেটাকে খুঁজে বের করুন। দেখবেন আপনার অপরাধের কাছে তার অপরাধটা একদমই তুচ্ছ মনে হবে। এভাবেই একে অপরের মাঝে কোনো ঝামেলাও সৃষ্টি হবে না আর একে অপরেই ভালো থাকবেন। অনেক তো হলো আজকে জ্ঞানের কথা, এখন একটু চলুন দেখা যাক আমি বাসায় কি কি কাজ করতেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি আমি, ঘরের ভিতরে অনেক টুকিটাকি কাজ করতে হয়েছে। সংসারে এত কাজ থাকে, একটা সংসারে থাকলেই সেটা বোঝা যায় যে কাজ কি পরিমাণ থাকে।
যতই আমরা মনে করি আজকে মনে হয় কাজ শেষ হয়ে গেল, অনেকদিন একটু রেস্ট নিতে পারবো, রেস্ট বলতে কিচ্ছু নাই। আর আমি এই অবস্থা তো একটু রেস্ট নিতে পারি না, যখনই সময় পাই তখনই কাজে দৌড়াদৌড়ি করি। আমি যখনই রেস্ট নিতে আসি তখনই আমার মনে হয় কি আমার এই কাজটা পড়ে রয়েছে, সেটা আমার দ্রুত শেষ করতে হবে। এটা ভেবে আমার ঘুমও আসে না, আমার কোনো কাজও আগায় না এবং আমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। এই বাসায় উঠানোর পর থেকে আপনাদের ভাইকে বলতেছিলাম ছবির ফ্রেমগুলো লাগাবো, একটা মিস্ত্রি ডেকে নিয়ে আসো। 1 মাস অলরেডি হয়ে গিয়েছে আমি বাসায় উঠেছি, কিন্তু এখন পর্যন্ত ঠিক মতো আমার ঘরটাকে গুছাতে পারিনি। ছবির ফ্রেমগুলো লাগানোর জন্য মিস্ত্রি নিয়ে এসেছিল। প্রথমে বুঝতে পারতেছিলাম না যে কোথায় ফ্রেমগুলো লাগালে ভালো হবে। পরে চিন্তা করলাম যেহেতু ডাইনিং স্পেসটা আমি অনেক সুন্দরভাবে সাজাবো, তো এখানেই ছবিগুলো লাগানো থাক। আর রুমের ভিতরে ছবিগুলো লাগাইনি, কারণ রুমের ভিতরে খুব একটা জায়গা ছিল না, যার জন্য ছবিগুলো লাগানো হয়নি। আর ওখানে সুন্দরও লাগতো না লাগালে, এই জন্য আমি ডাইনিং স্পেসে সুন্দর করে ছবিগুলোকে লাগিয়ে নিলাম। আর আমার এখানে মোট 6টা ছবি ছিল, তো কিভাবে লাগাবো প্রথমে বুঝে উঠতে পারিনি, তাই চিন্তা করলাম যে যেভাবে আগের বাসায় লাগানো ছিল ওইভাবে এখানে লাগিয়ে দেই। আর এই জায়গাটা যখন সুন্দরভাবে ডেকোরেশন করব বা সুন্দরভাবে সাজাবো তখন দেখতে এমনিতেও ভালো লাগবে, এই চিন্তা করে আমি ডাইনিং স্পেসে ছবিগুলো সুন্দর করে লাগিয়ে দিলাম। আর তার পাশাপাশি আমি কয়েকটা স্ট্যান্ড ফুল লাগিয়ে দিলাম। আর স্ট্যান্ড ফুলগুলো লাগানোর পরে কিন্তু চারদিকে ছবিগুলো দেখতে একটু ভালো লাগতেছে এবং অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। 4টা ছবি আমি এখানে লাগিয়েছি, আগের বাসায় যেভাবে লাগিয়েছিলাম সেইভাবে এখানে আমি টাঙিয়েছি 4টা ছবি। আর বাকি 2টা ছবি আমি টিভি ক্যাবিনেটের উপরে দিয়েছি। আর ছবির 4 কোণা দিয়ে আমি স্ট্যান্ড ফুল দিয়ে দিলাম সুন্দর করে। আর স্ট্যান্ড ফুলগুলো দেওয়াতে ছবিগুলো অনেক বেশি সুন্দর ফুটে উঠেছে। আমার তো প্রথমে অনেক বেশি ভয় লাগতেছিল চেয়ারটার মধ্যে উঠতে, কারণ আমি যেহেতু প্রেগনেন্ট, আমার এই অবস্থাতে আমি যে উঁচুতে উঠে কাজ করব এটা আমার সত্যি অনেক ভয় লাগে। আমি তারপরও কাজগুলো করতেছিলাম, কারণ আপনাদের ভাইয়া ছিল না, বাসায় একদমই এলোমেলো হয়ে গিয়েছে। তাই চিন্তা করলাম যে কাজগুলো দ্রুত সেরে ঘরটাকে গুছিয়ে ফেলি। তার আসতে দেরি হচ্ছিল বিধায় আমি একা একাই কাজগুলো করতেছিলাম। বাসাটায় 1টা মাস হয়ে গিয়েছে আমি উঠেছি, কিন্তু এই বাসাটা কিন্তু এখনো পুরোপুরি গুছানো আমার কমপ্লিট হয় নাই। আর এই বাসাটা পুরোপুরি গুছাতে গেলে আমার অনেক লং টাইম সময় লেগে যাবে, কারণ আমি আমার মন মতো করে ঘরটাকে গুছাতে চাচ্ছিলাম। যদিও এটা ভাড়া বাসা, নিজের মন মতো করে গুছানোর কোনো কিছুই নাই, তারপরও কিন্তু আমার মনে হচ্ছে যে ভাড়া বাসায় থাকলেও যতদিন এই বাসাটা আমি থাকবো ততদিন আমার মন মতোই থাকবে বাসাটা। এই চিন্তা করে কিন্তু আমি আমার ঘরটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছি। আমি এখন অসুস্থ বিধায় কোনো কাজে আগাতে পারতেছি না। আমি যখন সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ পুরো বাসাটাকে মন মতো সাজাবো, এটাই আমার প্ল্যান আছে। সবকিছুই ডিসাইড করে রেখেছি, কোথায় কি রাখবো, কোথায় কি করব, এগুলো আস্তে আস্তে আপনারা সামনে সবই দেখতে পারবেন। গাইস, আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি সামনে পড়ে থাকে, যদি মনে হয় যে আপনাদের ভিডিওতে লাইক দেওয়া উচিত, তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন সব সময়, এটাই আমি আপনাদের কাছে আশা করি। তো এই তো আমার ফুলগুলো দিয়ে সুন্দরভাবে ছবি ফ্রেমগুলো লাগানো কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব গাইস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।